জাকাতের সঠিক বণ্টনে 10-15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা অভিনন্দন তারেক রহমানের। নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে সংসদকে জনকল্যাণমুখী করতে চায় বিএনপি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যপ্রণালী বিধি অনুযায়ী কার্যকর সংসদের আসা তথ্যমন্ত্রী। খোঁজা হচ্ছে জ্বালানি সংগ্রহের বিকল্প উৎস, প্রধানমন্ত্রীকে সবশেষ তথ্য জানালেন মন্ত্রী। পাম্পগুলোতে দীর্ঘ লাইন, পাচার রোধে সীমান্তে বিজিবির টহল জোরদার। 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের। নতুন আক্রমণ না হলে মধ্যপ্রাচ্যে আর হামলা না চালানোর আশ্বাস পেজুশকিয়ান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাকাতের সঠিক বণ্টন হলে 10-15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব। এজন্য সরকার জাকাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে। দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত ব্যবস্থাকে বাস্তব রূপ দিতে আলেম ওলামাদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। রমজান সংযমের মাস হলেও অনেকে এটাকে লাভ ও লোভের মাস বানিয়ে নেয় অসন্তোষ তার। রমজান মাসে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতার অনুষ্ঠানে এতিম শিশুদের পাশাপাশি অংশ নেন ওলামা মাশায়েখ ও মন্ত্রিপরিষদ সদস্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে এবার বড় ধরনের ইফতার অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করেছে সরকার। তবে এতিম ও আলেম ওলামাদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছতা সাধারণ অংশ হিসাবে এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। প্রধানমন্ত্রী বলেন, রমজান সংযমের মাস হলেও অনেকে এটাকে ব্যবসায়িক সুযোগ হিসেবে নেয়। আহ্বান জানান অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়াতে। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বরকত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। ইসলামে জাকাত ব্যবস্থা থাকলেও জাকাতের সঠিক বণ্টন হয় না বলে অভিমত তারেক রহমানের। এই ব্যাপারে চান আলেমদের ভূমিকা। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে বাস্তব রূপ দেওয়ার সরকারি পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার
কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি। প্রধানমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। তার সরকারের লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করা। অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে সংসদকে জনকল্যাণমুখী করতে চায় বিএনপি। গুলশানে দুদিনের কর্মশালার শেষ দিনে শনিবার এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর কার্যপ্রণালী বিধি অনুযায়ী এবার একটি কার্যকর সংসদের আশা করছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার সকাল থেকে বিএনপির গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির 2 দিনব্যাপী কর্মশালার শেষ দিন শনিবার এতে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা। 2 ঘণ্টা ব্যাপী চলা এই কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। নিয়ম কানুনগুলি কি এইগুলোই আসলে শিখিয়েছে। আসলে এই পার্লামেন্টটা তো আপনারা জানেন যে বাংলাদেশের 17 বছর ধরে পার্লামেন্টের একটা হাস্যকর ব্যাপার ছিল। এটাকে যাতে ফিরে আসা যায়, এটাকে যাতে সুন্দর করে করা যায়, এটা যাতে প্রাণের একটা সংসদ যাতে হয়, ওইটার জন্য আসলে বলা হচ্ছে। যারা বিভিন্ন বিশেষজ্ঞ মানুষ এবং সিনিয়র পার্লামেন্টারিয়ান ছিলেন, দীর্ঘ অনেকদিন যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন, যারা ভালো জানেন বুঝেন, ওরা আমাদের কিছু ব্রিফ করেছেন, আমরা সেটা আত্মস্থ করবার চেষ্টা করেছি। কর্মশালা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী, জানান একটি কার্যকরী সংসদের জন্য এই ধরনের আয়োজন। স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদের দিচ্ছি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই চেষ্টা করছি। শুক্রবার প্রথম দিনের প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ এবং হুইপরা অংশ নেন। এদিন কর্মশালা উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদের নেতা তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। তেল নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের জ্বালানির সবশেষ অবস্থা প্রধানমন্ত্রীকে অবহিত করার পর সাংবাদিকদের তিনি তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকার বাধ্য হয়ে তেল রেশনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তেলের ঘাটতির কথা বলে যেন কেউ বাজারে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য আজ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। কারণ নাই, আমরা রেশনিংটা করেছে এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকা ও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। শনিবার সকাল থেকে ঢাকার পাম্পগুলোতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে
এখনও পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। আর আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় মিতব্যয়ী হতে হবে, এমনটা মনে করছেন সাধারণ মানুষ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমেছে, যার প্রভাবে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার সকালে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আমি প্রথমে গেছিলাম 7 রাস্তা, ওখানে তেল পাই নাই, মানে একদম পাম্প বন্ধ। সব জায়গা থেকে সিরিয়াল কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। বিগত 2 দিনে বেশি বেশি করে তেল লোড করছে প্রাইভেট কার গাড়িতে, কিছু অসাধু ব্যবসায়ীরা ড্রাম ভর্তি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। প্যানিক হয়ে গেছে অনেকেই, আমি প্যানিক না, কারণ আমার অফিস পিজিতে, তা আমি এখন তেল নিতে আসছি অফিস বাকি দিয়ে। প্যানিকের কিছু নাই, আমাদের পর্যাপ্ত তেল আছে, চাহিদা অনুযায়ী সবাই পাবে। কষ্ট হলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সৃষ্ট হওয়া জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হবে বলে মনে করেন অনেকে। পরিস্থিতিতে কি করবে সরকার আমি সেটা জানি না, কিন্তু আমাদের তো বিশাল হ্যাসাল। এই যে 1 ঘন্টা 20 মিনিট দাঁড়ায় তেল পেলাম হলো 250 টাকার। আমি যদি রিজার্ভ করি, কারণ যেই তেলটা আমার 1 মাস চলবে, আমি যদি রিজার্ভ করি 15 দিন পরে আরেকজন পাবে না। আমরা রাইড শেয়ার করি, 2 লিটার দিয়ে দেখা যায় যতটুকু চালাবো, হালকা পরিমাণ কিছু থাকতে আবার পাম্পে ঢুকতে হবে, আবার কষ্ট করতে হবে। এদিকে সিএনজি পাম্পগুলোতে স্বাভাবিকভাবেই চলছে গ্যাস সরবরাহ কার্যক্রম। তবে জ্বালানি তেল সংকট দীর্ঘ সময় থাকলে তার প্রভাবে গ্যাসের সংকটের আশঙ্কাও করছেন অনেকে। না, আমাদের গ্যাসের কোনো সমস্যা নাই, আমরা গ্যাস নিয়মিত পাচ্ছি। তেল না থাকলে এই আপনি গ্যাস উঠবে কোথায় থেকে, কারেন্ট না থাকলে গ্যাস উঠবে কোথায় থেকে। 3 মার্চ 2026-এর তথ্য অনুযায়ী বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে তাতে স্বাভাবিকভাবে 14 থেকে 21 দিন বা সর্বোচ্চ 1 মাসের কিছু বেশি সময় চলতে পারবে বাংলাদেশ। বিপিসির তথ্য অনুযায়ী ডিজেল 14 দিন, অকটেন 28 থেকে 31 দিন, পেট্রোল 9 থেকে 15 দিন, ফার্নেস অয়েল 30 থেকে 93 দিন এবং জেট ফুয়েল 21 থেকে 55 দিন পর্যন্ত চলার মতো মজুদ রয়েছে দেশে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেল পাচার রোধে দেশের বিভিন্ন সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল স্থলবন্দর সহ শার্শা ও চৌগাছা সীমান্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চলছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে সাতক্ষীরা বিজিবি। তেল পাচার বন্ধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। শনিবার ভোমরা সীমান্তে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি। তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দর সহ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তেও বিজিবির টহল বাড়ানো হয়েছে। রমজান ও ঈদ সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পণ্যের ন্যায্য মূল্য বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়ে প্রশাসনের মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নিতে কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। যেদিন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি তার পরের দিন থেকেই কার্যক্রম শুরু করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর সাথে সাথে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনী, এখানকার যে আমাদের যে এবং ট্রাফিকের যারা এখানে দায়িত্বে রয়েছেন, সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন, ওয়াসার, তিতাসের সাথেও আমরা কথা বলেছি, কারণ গ্যাসের সংকট আপনারা জানেন এখানে তীব্র আকার ধারণ করেছে। তো আমরা ধারাবাহিক মিটিং করে চলেছি। হয়তো 2-1 দিনের মধ্যে আমি একটা প্রেস কনফারেন্স করে আমার প্রথম 10 দিনের কার্যক্রম আমি কি করেছি, কাদের সাথে মিটিং করেছি, কি কি সমস্যা উঠে এসেছে, সবগুলো মিটিংয়ের মিনিটস আমাদের কাছে আসে। এটা আমরা আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করে জনগণকে জানিয়ে দেব। গেল 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি। শনিবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট
ইরানের ওপর সামরিক অভিযানকে একটি বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করেন। মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আক্রমণে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধের মধ্যে হামলার জন্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী আরব দেশগুলোর কাছে এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সাথে আশ্বাস দিলেন, নতুন করে ইরানে হামলা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আর আঘাত হানবে না তেহরান। তবে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই আমেরিকা ও ইসরায়েলের মাঝে, বরং ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, শিগগিরই আরও জোরালো হামলা চালানো হবে। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় গেল 7 দিনে প্রায় অচল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ওপর নতুন করে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনী আঘাত না হানলে মধ্যপ্রাচ্যের কোনো দেশের ওপর আর কোনো হামলা চালানো হবে না বলেও আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন হামলায় যখন পুড়ছে জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান সহ মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস ক্ষেত্র, বিলাসবহুল হোটেল স্থাপনা ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, ঠিক তখনই প্রতিবেশী মুসলিম দেশগুলোর কাছে ইরানের এই দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া। আমি ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই যারা ইরানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর শান্তি নষ্ট করার কোনো পরিকল্পনা নেই আমাদের। অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের উপর আক্রমণ না করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর অভিযান চালাবে না। শুধু ক্ষমা নয়, বিশ্ব বাণিজ্যের অচল অবস্থায় কিছুটা স্বস্তি দিতে হরমুজ প্রণালী আংশিক খুলে রাখার ঘোষণাও দিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ ছাড়া অন্যান্য দেশগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তেহরান। আর হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে আকাশপথ খুলে দিচ্ছে কাতার। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী কার্গো ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে। তবে ছাড় নেই আমেরিকা ও ইসরায়েলের জন্য। গেল 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর শনিবার যুদ্ধের 8ম দিনে এসে ইসরায়েলে হামলা তীব্র করেছে ইরান। তাদের হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গেল এক সপ্তাহে ইসরায়েলে 1000-এর বেশি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এতে বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে, আহত 1500-এরও বেশি। এছাড়া শনিবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও সাইবা তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা 2টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। 86টি মিসাইল ও 148টি ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। কাতারকে লক্ষ্য করে ছোড়া মিসাইলও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের ওপর হামলা জোরালো করেছে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনীও। শনিবার 8ম দিনে ইরানের বিভিন্ন শহরে বিমান ও মিসাইল হামলা আরও জোরালো করেছে তারা। রাজধানী তেহরান ও ইস্পাহান শহরে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এতে তেহরানের প্রধান ও সবচেয়ে ব্যস্ত মেহেরাবাদ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান নিঃশর্তে আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আত্মসমর্পণের আগে ইরানের সাথে আর কোনো আলোচনাই যাবে না ওয়াশিংটন। আর ইরানের ওপর যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বোমা হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হামলা চালাতে ইসরায়েলের কাছে আনুমানিক 15 কোটি 18 লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্রের এই প্যাকেজে BLU-100 10AB বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা থাকবে। ইরান ছাড়াও লেবাননেও চলছে বর্বর ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযান। দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অতিরিক্ত সামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতভর বিমান ও রকেট হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় 250-র কাছাকাছি লেবানিজ নাগরিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।
সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ে অর্ধেকেরও বেশি চিকিৎসক অনুপস্থিত থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। শনিবার সকাল 8:30টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কম্পাউন্ডেই অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল 9টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অর্ধেকেরও বেশি চিকিৎসককে না পেয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 জন ডাক্তার দায়িত্বরত, উপস্থিত পেয়েছেন মাত্র 8 জনকে। মানব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে ডাক্তারদেরই ভূমিকা নিতে হবে বলেও জানান মন্ত্রী। ভোর থেকে গভীর রাত, সংসার, সন্তান আর কর্মজীবন সব মিলিয়ে একজন নারীর দিন যেন শেষ হতেই চায় না। ঘরের কাজের পাশাপাশি অনেক নারী যুক্ত থাকছেন আয়ের কাজেও, কিন্তু সেই শ্রমের বড় অংশই থেকে যায় অদৃশ্য। আন্তর্জাতিক নারী দিবসে এমনই 2 নারীর গল্প জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ভোর 6টা, শহরের অনেকে তখনও ঘুমিয়ে, কিন্তু রান্নাঘরে এরই মধ্যে ব্যস্ত জিনাত। নাস্তা তৈরি, সন্তানের টিফিন, স্বামীর অফিসের প্রস্তুতি। দিনের শুরুতে তার কাজের তালিকা লম্বা। ভোরের আলো ফোটার আগেই শুরু, শেষ গভীর রাতে। সংসারের কাজ, সন্তানের দেখভাল, পরিবারের যত্ন, সব মিলিয়ে একজন নারীর এই অক্লান্ত পরিশ্রমের হিসাব কজনই বা রাখে। সন্তানকে স্কুলের জন্য রেডি করছেন জিনাত। তাকে স্কুলে দিয়ে আসা, সকালের কাজ শেষ না হতেই শুরু হয় ঘর গুছানো, বাজারের হিসাব নিকাশ, আবার দুপুরের রান্না। দিনের পর দিন একই চক্রে ঘুরলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই শ্রমের কোনো অর্থমূল্য নেই আলাদা স্বীকৃতিও। তাই এত কিছুর পাশাপাশি নিজের হাত খরচ মেটাতে কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি করেন টিউশনিও। স্কুল কিন্ডারগার্টেন সাধারণত 15 রোজা পর্যন্তই খোলা থাকে, আমাদেরও খোলা ছিল, এখন তো 15 রোজা শেষ, যাই হোক। কিন্তু ওর বাচ্চা যেহেতু আমার বড় প্লাস আমার কোচিংও করাতে হয়, তো সকালের দিকে ওকে আমি কোচিংয়ে দিয়ে এসি। কোচিং থেকে এসে আমি আমার যেটা শারীর প্রতিদিনের নিত্য কাজ সেগুলো সব কমপ্লিট করে টিউশন পড়াই, তারপর ইফতার রেডি, এইভাবেই দিন চলে যায়। যখন আমি এরকম অসুস্থতা অনুভব করি, আমি আসলে খুব বেশি অসুস্থ না হলে আমি ওই অসুস্থতাকে পাত্তা দিই না আর কি। আমি চেষ্টা করি এটা নিজে কাভার করার। অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আরেক নারী মেহেরুন্নেছা। অফিসের দায়িত্ব সামলানোর পাশাপাশি তার দিনও শুরু হয় গৃহস্থলীর কাজ দিয়ে। মাঝে মাঝে হোম অফিসে ল্যাপটপে কাজের ফাঁকেই কখনো রান্নাঘর, কখনো সন্তানদের খোঁজ খবর, 2 দায়িত্বই যেন পাশাপাশি চলতে থাকে। আমি 6টার সময় ঘুম থেকে উঠে ওদেরকে ঘুম থেকে উঠানোর পর ব্রেকফাস্ট করানো, ব্রেকফাস্ট রেডি, ওদের টিফিন রেডি করা, প্লাস আমার হাজব্যান্ডের টিফিনটা একটু রেডি করে দেওয়া হয়, ওদের বাচ্চাদেরকে রেডি করা, নিজে ফ্রেশ হওয়া এবং অফিসের জন্য রেডি হওয়া, যাতে আমরা একসাথেই বের হয়ে যেতে পারি আর কি। আর বাচ্চাদেরকে যখন সকালবেলাও আমি রেডি করি, তখন আমার হাজব্যান্ডও আমার সাথে সেই একই তালে আমার সাথে আমাকে হেল্প করে আর কি। আর অফিস থেকে ব্যাক করি হলো 7টা, 7:30 বেজে যায়। ইন দ্য মিন টাইম বাচ্চারাও চলে আসে বা স্কুল থেকে বাসায় আসার পর ওদের খাওয়া দাওয়া, আমাদের নিজের রাতের ডিনার শেষ করা এবং বাচ্চাদের পড়াশোনা, এটা আমি নিজে করাই আর পড়াশোনা শেষ করে একটু টিভি দেখা বা একটু ফ্যামিলি টাইম কাটানো, দেন ঘুম। আবার আন্তর্জাতিক নারী দিবসে আবারও প্রশ্ন আসে, একজন নারীর প্রকৃত কাজের মূল্য কত? সংসার, সন্তান আর পেশাগত দায়িত্বের ভেতর দিয়ে প্রতিদিনই নিজেদের প্রমাণ করে চলছেন অসংখ্য নারী। সম্মান, সহযোগিতা আর সমান দায়িত্ব ভাগাভাগি, এগুলোই হয়তো কমাতে পারে নারীর অদৃশ্য শ্রমের ভার। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাকাতের সঠিক বন্টনে 10-15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব বলেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন তারেক রহমানের। নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে সংসদকে জনকল্যাণমুখী করতে চায় বিএনপি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যপ্রণালী বিধি অনুযায়ী কার্যকর সংসদের আশা তথ্যমন্ত্রী। খোঁজা হচ্ছে জ্বালানি সংগ্রহের বিকল্প উৎস, প্রধানমন্ত্রীকে সবশেষ তথ্য জানালেন মন্ত্রী। পাম্পগুলোতে দীর্ঘ লাইন, পাচার রোধে সীমান্তে বিজিবির টহল জোরদার। 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের। নতুন আক্রমণ না হলে মধ্যপ্রাচ্যে আর হামলা না চালানোর আশ্বাস পেজেশকিয়ানের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।